আজকে যা ভয়ানক একটা ঘটনা ঘটলো, আমার তো হাত পা ঠান্ডা হয়ে গেছিল। সত্যিই তাই, ওইটুকু টাইম আমার মাথা কাজ করা একেবারে বন্ধ হয়ে গেছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। এই সেকেন্ড ট্রেন জার্নিটা আমাদের এতটাই ভালো হলো, আমরা উঠেছি একদম রাইট টাইমে এসে ট্রেন পৌঁছেছি। যদিও ওইখান থেকে একটু লেট করেছিল, তাতে একটু প্রবলেম মনে হচ্ছিল, কিন্তু এখানে এসে আর একদম কোনো অসুবিধা মনে হয়নি। রাত্রিবেলা ঘুমোতেই পৌঁছে গেলাম। ঘুম থেকে ওঠার সাথে সাথে রাকেশ এমন তাড়া দিল, তাড়াতাড়ি করো, রেডি হও, এক্ষুনি নামবো। সত্যি রেডি হলাম আর নামবো। নেমে এখন এখানে লালিপুরে দাঁড়িয়ে আছি, আর আমরা এসে পৌঁছেছি সাউথ গোয়ার মাডগাঁও স্টেশনে। দেখিয়ে দাও। এখন একদম ভোর, এখানে একটু সকালটা দেরি করেই হয় দেখলাম, পুনেতেও দেখলাম, এখানেও দেখলাম। এখন বেজে গেছে প্রায় 7টার কাছাকাছি, রোদ কিন্তু এখনো ওঠেনি। এবার বেরোবো, এখান থেকে একটা গাড়ি ঠিক করা আছে, গাড়িতে করে আমরা সোজা চলে যাবো আমাদের হোটেলে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। আর ঝনককেও আর অদ্রিককেও সকালবেলা মানে শুধু ঘুম থেকে টেনে কোলে করে তুলে নিয়ে নামিয়ে দিয়েছি। নামিয়ে দেওয়ার পর অন্যান্য দিন কিন্তু খুব কান্নাকাটি করে। ঘুরতে এসে এতটাই ওদের মজা হয়েছে, মানে এতটাই ওরা এক্সাইটমেন্ট কাজ করছে ওদের মধ্যে, যে একদম কান্নাকাটি নেই, কিচ্ছু নেই। এখন ঝনক হোটেলে যাওয়ার জন্য একবার উদ্বিগ্ন হয়ে আছে, কখন হোটেলে পৌঁছবে, আর হোটেলে গিয়েই কখনো বিচ ঘুরবে, বিচ দেখবে। সমুদ্র দেখার জন্য কাল থেকে একবার বলে যাচ্ছে কবে সমুদ্র দেখবো। আজকে ফাইনালি সেই দিনটা চলে এসেছে, আমরা গোয়ায় এসে পৌঁছে গেছি। চলো ঝনক। স্টেশনে নেমেই ঝনক এটা দেখে খুব মজা পেয়েছে। পুরো কড়াইয়ের মতো দেখতে, দেখো বেসিনটা। আমার গলার অবস্থা মনে হয় এই বছর আর ঠিক হবে না। কি অবস্থা দেখছো আমার গলার, কি আর করা যাবে। এই ভাঙা গলা নিয়েই তোমাদের সাথে সমস্ত শেয়ার করি। একটা জিনিস দেখলাম জানো তো, ওইখানকার প্রত্যেকটা স্টেশনেই এত পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে নিট অ্যান্ড ক্লিন। কি সুন্দর লাগছিল, মানে ভোরবেলাটা একেবারে এই ওভারব্রিজ থেকে দেখে দারুণ লাগলো। এটাই হলো আজকে আমাদের বাহন, এই আজকে আমাদেরকে হোটেল পর্যন্ত পৌঁছে দেবে। লাগেজপত্র তাড়াতাড়ি করে এর উপর তুলে নেওয়া হচ্ছে। এটা হলো সাউথ গোয়া। আমরা সাউথ গোয়াতে নামার পর যখন স্টেশন থেকে রাস্তায় এসে উঠলাম, রাস্তাটা দেখে একেবারে অভিভূত হয়ে গেলাম। কি সুন্দর, রাস্তাটাও পরিষ্কার পরিচ্ছন্ন, দূর থেকে পাহাড়টা উকি দিচ্ছে, আর হালকা হালকা রোদ উঠেছে। এই সাউথ গোয়া থেকে আমরা এখন যাচ্ছি নর্থ গোয়ার দিকে, তার কারণ নর্থ গোয়াতেই আজকে আমাদের হোটেল। তখন বেজেছে সবে ওই ধরো 7:30টার মতো, আর আমাদের হোটেলের রুম দেওয়ার কথা 2টোর সময়। এই এতটা টাইম আমরা হোটেলে গিয়ে কি করব নিজেরাও জানি না, কিন্তু যাওয়া যাক। যদি বাচ্চা দেখে কোনো রকম কনসিডার করে তাহলে তো ভালোই হবে, আর করলেও তাই। আমরা 10টার মধ্যে রুম পেয়ে গেলাম। আমরা যে বিচের ধার কাছে আছি সেইটা আমাদের জানান দিচ্ছিল কে বলো তো? চারিদিক থেকে মাছের গন্ধ ভেসে আসছিল, তাতেই বোঝা যাচ্ছিল আমরা বিচের একেবারেই ধারে কাছে আছি। হোটেলে ঢুকেই আগে আমরা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। আজকে ভাবলাম ঝনকের জন্য আর খাবার বানানোর টাইম নেই, এখান থেকেই কিছু খাইয়ে দেওয়া যাক। ওকে বারবার জিজ্ঞেস করছিলাম, দেখ তো কোনটা খাবি। ও ঠিক বুঝেই উঠতে পারছে না ওর কোনটা ঠিক পছন্দ হবে। মোটামুটি ব্রেকফাস্ট পুষিয়ে নিয়েছি। 210 টাকায় যা খেলাম মানে যথেষ্ট, ঠিকঠাক। 210 টাকাটা আজকেই লাগলো, তাই তো? পরে 3 দিন আমাদের আর লাগবে না, কারণ এখানে আমাদের হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। ঝনককে অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম এইসব খাওয়ানোর, কিন্তু মনে হচ্ছে না কালকে থেকে এইসব খাওয়ানো যাবে। আমি এখনো পর্যন্ত টেরে যাচ্ছি। কফি নিয়ে এসেছি, এখানে বাফেট বলে রিফ্রেশমেন্টের জন্য কফি খাবো লাস্ট টাইম। সাবধানে খেও, এখানে সবার খাওয়া হয়ে গেছে। আমি এখনো চালিয়ে যাচ্ছি চাউমিন। আর এই সাম্বার ডালটা এত ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। এই হলো আজকে আমাদের রুম। আমাদের রুমে ঢুকে একজন যেখানে দাঁড়িয়ে আছে লুকিয়ে, যে ওই যে দরজাটা খুললাম, যে ওইটা খুলে রেখেছে আগে থেকেই। হ্যাঁ, তোমাদের এখানে রুমটা দেখাই। ঢুকেই আমাদের এখানে একটা সোফা, ব্যাগপত্র রেখে দিয়েছি অলরেডি, আর সোফার পাশেই একটা ব্যালকনি। যদিও কোনো ভিউ নেই, কিন্তু বসার জায়গা আছে ভালোই। এই দেখো, ভিউ একদমই নেই, উল্টো দিকে। বাচ্চা সাথে নিয়ে এলে ভিউ রুমের থেকেও বেশি দরকার যেই হোটেলে এসেনশিয়াল জিনিসপত্র থাকবে। এই এসেনশিয়াল জিনিসের মধ্যে বিশেষ করে এই ফ্রিজের মধ্যে কিন্তু আমরা অনেক কিছুই স্টোর করে রাখতে পারছি। ঝনকের জন্য সবজি, ফল, আরও অনেক কিছু। আলমারিটার ভেতরে কি আছে দেখো। আলমারির ভেতরে একটা ডিজিটাল লকার আছে, এটা এখান থেকে কোড নাম্বার দিয়ে তাহলে এটা খুলতে ঠিক আছে। এখন তুমি উল্টো পাল্টা টিপো না, ওটা লক হয়ে যাবে। হ্যাঁ,
যে কোনো হোটেলে ঢুকেই ঝনক আগে খাটের মধ্যে শটানে শুয়ে পড়ে, আর তারপরেই বলতে থাকে হোটেলটা আমার খুব পছন্দ হয়েছে। দেখো না, এইসবই করছে ও এখন শুয়ে শুয়ে। আমাদের বাথরুম বা হোটেল পরিষ্কার কিনা সেটা আমরা সার্টিফিকেট পাই এর কাছ থেকে। ঝনক চলো তো বাথরুমটা পরিষ্কার কিনা দেখবে। কি সুন্দর বাথরুমটা। পছন্দ হয়েছে? হ্যাঁ। তারপরে বাথরুমটা চলবে তাই তো? না না, বাথরুমটায় পটি করতে হয়। হ্যাঁ বাথরুমটা চলবে, ভালো তো? হ্যাঁ, এখানে কি লেগে রয়েছে? কোথায় ওটা? ওটা আয়না তো। না না, এটা ব্রাউন কালারের কি লেগে রয়েছে? ও ওটা একটা লাইট। ও, লাইটের মধ্যে একটা ক্রস দেওয়া আছে, যেখানে কেউ হাত দিও না। হোটেলে ঢুকেই আগে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে একেবারে রেডি হয়ে গেছি, এবারে বিচে যাব। যদিও বিচে খুব একটা নামার আমার ইচ্ছে নেই, মানে সমুদ্রের জলে একটু পা ভেজালাম ঠিক আছে, কিন্তু সমুদ্রের জলে স্নান করার ইচ্ছেটা আমার কোনোদিনই নেই। রাকেশ করবে, ঝনকেরও ইচ্ছা আছে, ঝনককে অতটা করতে দেবো না, কিন্তু একটু মজা তো করবেই। আমি একটু ওদের সাথে, আমিও দেখে দেখে মজা পাবো। ভেসে ভেসে চলে সমুদ্রে নাকি ভেসে ভেসে চলে যাবে। এখন বেরোচ্ছি, বেরিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। ঝনক আজকে মিমির দেওয়া ড্রেস পরে একেবারে রেডি বিচে যাওয়ার জন্য। ড্রেসটার প্রিন্টটা দেখো, বাঘের প্রিন্ট। ঝনক বাঘ হয়ে দেখাও, সানগ্লাসটা পরো, এবার দেখো বাঘ হয়ে আমার দিকে তাকিয়ে। চলো চলো যাই, লেটস গো। ঘুরতে এসে হোটেলে বসে থাকতে মন টেকে না, ওই জন্য চড়া রোদ মাথায় নিয়েও সবাই বেরিয়ে পড়লো সমুদ্রে স্নান করবে বলে, আর তার সাথে আমিও বেরোলাম। গোয়াতে এসে এই প্রথম সমুদ্র দর্শন হলো, বেশ দূর থেকে হলেও দারুণ লাগছিল। আর এখানকার সমুদ্রের একটা স্পেশালিটি হলো সমুদ্রের জলটা বেশ স্বচ্ছ, একেবারে টলটল করছে। দেখো না কেমন নীল নীল লাগছে, তাই না? যখন আমরা এখানে এসে পৌঁছলাম তখন যদি তোমরা ঝনককে একবারে সামনে থেকে দেখতে, কি লাফালাফি শুরু করেছে ওই সমুদ্রের কাছে যাওয়ার জন্য, একেবারে পাগল হয়ে গেছে। বিচে পৌঁছেই ঝনক সবার প্রথমে বালির মধ্যে নিজের নামটাই লিখে ফেললো, আর নামটা লিখে কিন্তু বেশ মজাও পেল। তোমাদেরকে তো বললামই আমার মোটেই ভালো লাগে না সমুদ্রের জলে স্নান করতে। আসলে তো এখানে তাপ না, আমি ছাতা নিয়ে এখন বিচের পাশে বসে আছি, ওরা স্নান করছে সেটাই দেখছি বসে বসে। আর কি করব, ওদের সবারই ভালো লাগে, আমার ভালো লাগে না, তাই আমি ওদের জন্য বাড়িতে বসে থাকলে ওদেরও সেটা খারাপ লাগবে আর আমারও খারাপ লাগবে একা একা হোটেলে বসে থাকতে। তাই এখানে দেখতে তো পাচ্ছি ওদেরকে, বসে বসে একটু দেখি ওদের স্নান, তারপরে আবার হোটেলে ফিরব। আমি জানি ঝনক সমুদ্র দেখে নিজেকে স্থির রাখতে পারবে না, ওই জন্য ঝনকের জন্য এক সেট জামাও নিয়ে এসেছিলাম। এখানে এসেই প্রথমে ঝনককে জামাটা চেঞ্জ করে দেওয়া হলো, তবে ওদের হাত ছেড়ে দেওয়া যাবে না একদম, সমুদ্রের ঢেউ বেশ ছিল। তাই জন্য ঝনক বাবার হাত ধরে আর ঝনকের অদ্রিক দাদা ওর মায়ের হাত ধরে জলের মধ্যে বেশ খেলা করলো, আর ওদের এই মজা দেখে না আমরা খুব আনন্দ পেয়েছি। এগুলোর অবস্থা আমাকে খেলনাগুলো কিনে দাও। একদিনে তুই শ্রীলঙ্কান হয়ে গেছিস, আর 1 ঘন্টা রোদে থাকলে নাইজেরিয়া হয়ে যাবে। তুমি কি হচ্ছ? আমি তো আফ্রিকান বরাবরই। কি করবে? ডাব খাবে এখন, দাঁড়াও এখানে। আমরা একটু ডাব খেতে দাঁড়িয়েছি, আর ঝনকের আবার বায়না শুরু হয়েছে খেলনার জন্য। গতকাল সারাটা রাতই ট্রেনে ছিল, আজ সকাল সকাল পৌঁছানোর পরে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি। ঝনককে সেভাবে ফল টল খাওয়ানো হয়নি, তাই রাকেশকে বললাম চলো 3 জনেই একটা করে ডাব খাই। আর এই গরম থেকে ঝাপাঝাপি করে আসার পর ডাবের জলটা কিন্তু ঝনক দারুণ তৃপ্তি করে খেয়েছে। ঝনক সেভাবে সমুদ্রে নামতে পারেনি, ভয় লাগছে আমাদের যে কখন ভাসিয়ে নিয়ে চলে যায়, এই জন্য আমরা অনেকটাই নেমেছে, তবুও ওর মোটামুটি বুক অব্দি ঢেউ চলে এসছে, সেরকম হ্যাঁ ভিজে গেছিল পুরো। আমার ঝনকের জামাটা কই? আমার হাতেই আছে। আচ্ছা, তাই জন্য এখন এটা কিনে দিচ্ছি ঝনককে, যাতে ঝনক গিয়ে সুইমিং পুলে নামতে পারে। যখন থেকে হোটেলে ঢুকেছে তখন থেকে মাথা খারাপ করে দিচ্ছে এই সুইমিং পুলটা দেখে ওর নামবে, কিন্তু আমরা ঠিক ভরসা পাচ্ছিলাম না। তারপরে রাকেশ বুদ্ধি করে এয়ার জ্যাকেটটা কিনে নিয়ে এলো। এটা পরার পর একটু হয়তো ভয়টা কাটলেও প্রথম বেশ অসুবিধা হচ্ছিল ঝনকের। দেখো কেমন উল্টে গিয়ে জল খেয়ে নিয়েছে। ও আসলে বুঝে উঠতে পারেনি প্রথমের নেমেই, তাই জন্য এই অবস্থা হয়েছে। ওর বাবা একদম কাছেই ছিল, তেমন অসুবিধা হয়নি। এরপরে মাত্র কয়েক মিনিট ওরা সুইমিং পুলে ছিল, তার মধ্যেই ঝনকের কত উন্নতি হয়ে গেল দেখবে। প্রথমে বাবাকে ছেড়ে একা একা জলের মধ্যে হাঁটতে শিখে গেল, তারপরে তো এয়ার জ্যাকেটটাও খুলে দেওয়া হয়েছিল। দেখতে থাকো, দাঁড়াও। আসলে মানুষ পারে না এমন কোনো কাজ হয় না,
তাদের বয়স অনুযায়ী মানে তাদের সাধ্য অনুযায়ী তারা নিজেদের মতো করে সবটাই পারে, শুধু লাগে একটু ধৈর্য আর তার সাথে একটু সময়। সমুদ্রে স্নান সেরে এদের শখ মেটে নিয়ে এখন দুজন মিলে নেমেছে এইখানে। আর আমি কি করব, আমি এরকম এদের ভিডিওগ্রাফার আর ফটোগ্রাফার, এই একজন আর একজন। আর ঝনকের জন্য রাকেশ ভয়ের চোটে ওইদিকে যেতে পারছে না, ছোটদেরটার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। প্রত্যেকদিন ওরকম ঘুরো তাড়া করে ঘুরতে মোটেই ভালো লাগে, আজকে ভালোই লাগছে। সকালবেলা উঠে থেকে তাড়া ছিল না খুব একটা। এই এখন হোটেলে ঢুকলাম, আবার একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো খাওয়া দাওয়া করে। আর খাওয়া দাওয়ার আগে ঝনককে একটু ভালো মতো স্নান করিয়ে নেওয়া হচ্ছে। সমুদ্রের বালিতে আর নোনা জলে একেবারে চুপচুপে হয়ে গেছিলো, যদি বাড়ি থেকে স্নান করেই গেছিলো, কেননা কালকে সারা রাত ট্রেনে ছিলাম, ট্রেনে থাকলে একটু টায়ার্ডনেস কাজ করে, স্নান করার পর একটু ফ্রেশ লাগে, ওই জন্য স্নানটা করিয়ে দেওয়া হয়েছিল। আমিও স্নান করে নিয়েছি, আমি তো আর সমুদ্রে স্নান করিনি, এরা করেছে। স্নান ঠিক বলা যাবে না, দাবাদাবি করে পুরোই ভিজে গেছে, এখন সুইমিং পুলে দাবাদাবি চলছে, আমি বসে বসে দেখছি। বললাম না তোমাদেরকে, দেখছো ঝনক জলের মধ্যে কতটা সড়গড় হয়ে গেছে, বাবার সাথে এখন বল নিয়ে খেলা করছে। আর এবারে তো ওই জ্যাকেটটাও খুলে দেওয়া হয়েছে। হোটেলে পৌঁছানোর পর এতটাই খিদে পেয়ে গেছিলো, তোমাদেরকে হোটেলটা ভালো মতো দেখানো হয়নি। এই হলো আজকে আমাদের হোটেল, আর তার সামনে এত সুন্দর একটা সুইমিং পুল, যেটা দেখে ঝনক নিজেকে কন্ট্রোল করতে পারেনি। আসার পর থেকে বায়না করে গেছে একভাবে এখানে নামবে, শেষ পর্যন্ত এখানে নেমে ওর শান্তি হয়েছে, মানে বাবা মাকে কনভিন্স করতে পেরেছে। হোটেলে ঢুকে গেছি, আবার ঝনককে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার তোমাদেরকে আসল কথাটা বলি, আজকে যা ভয়ানক একটা ঘটনা ঘটলো। আমার তো হাত পা ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু রাকেশের মাথাটা হলো প্রচণ্ড ঠান্ডা। যখন ঘাবড়ে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি হয় তখন কোনোভাবেই ঘাবড়ায় না। আমরা যখন সি বিচ থেকে ফিরলাম হোটেলে, তখন ঝনক বায়না করছিল খুবই খেলনা কেনার জন্য। ওকে খেলনা কিনে দিয়েছি একটা, সেটার জন্য হয়নি, আমি একটা দোকানে এত রোদের তাপ একটা শার্ট কিনতে গেছিলাম, সেটা কিনেওছি। আর পরে পরে দেখছিলাম যে বড় ছোট হচ্ছে কিনা। ওটা পরার সময় ব্যাগটা খুলেই পাশেই সাইডে নামিয়ে রেখেছিলাম। নামিয়ে রাখার পরে ব্যাগটা নিতে ভুলে গেছি। তারপরে ঝনকের জন্য ওই জলে ভাসার যে জিনিসটা, সুইমিং করার যে জিনিসটা, ওইটা কেনা হয়েছে। আরও অনেক কিছু কিনতে কিনতে বাড়ি এসেছি, বাড়ি মানে আর কি হোটেলে এসেছি। হোটেলে ঢোকার পর যখন সব জিনিসপত্র রেখে সুইমিং পুলে নামবো, তখন হঠাৎ করে মনে পড়ছে আমার ব্যাগটা কই। যেই মনে হয়েছে আমার ব্যাগটা কই, আর রাকেশের ফোনটা এই হোটেলের রুমে চার্জে বসিয়ে দিয়ে গেছিলো। আর রাকেশকে যদি আমার ফোনটা দিয়ে দিই তাহলে আমার কাছে ফোন থাকবে না, যদি আমার কাছে ফোনটা থাকে ওর কাছে ফোন থাকবে না। ওই রকম অবস্থাতে রাকেশ কোনো ফোনের দরকার নেই, দৌড় আমাকে আর ঝনক এখন দাঁড় করে রেখে দৌড় ব্যাগটার জন্য। তখন মনে পড়েছে, আমার তো মনেই পড়েছে আমি ওখানে নামিয়ে রেখেছিলাম, তারপরে যে নিয়ে আর মাথায় নেই, হাতে এত জিনিস হয়ে গেছে, পাশে ছাতা, ওইদিকে ঝনকের ভেজা জামা, তারপরে যেই জিনিসগুলো কিনেছিলাম সেইগুলো। আমি ঝনককে নিয়ে বসে বসে একভাবে ঠাকুরকে ডেকে যাচ্ছি। প্রায় 15-20 মিনিট পর, 15 মিনিট পরই রাকেশ দেখছি কাঁধের মধ্যে ব্যাগটা ঝুলিয়ে নিয়ে আসছে। ওইটা দেখে আমার ধরে প্রাণ এলো। ওই ব্যাগের মধ্যে তোমরা ভাবতে পারবে না কি কি ছিল। আমার যে টাকার ব্যাগ, মানি ব্যাগ, তার মধ্যে সমস্ত আইডি প্রুফ থাকে, সেইটা ছিল। এই হোটেলের চাবি ছিল, মানে যাবতীয় আমার এসেনশিয়াল জিনিস ওর ভেতরে ছিল। কি অবস্থা, সেই এসে খেয়ে দিয়ে এখন তোমাদের সাথে কথাটা শেয়ার করতে বসলাম, নাহলে এত কিছু তোমাদেরকে ডিটেলসে বলতে পারতাম না। ঝনকও ঘুমিয়ে পড়েছে, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমরাও খেয়ে উঠলাম সবে। এবার একটু রেস্ট নেবো, মানে মাথাটা তারপর থেকে ধরে আছে, ওই টেনশনের জন্য মাথা ধরে আছে। ভাবো অবস্থাটা, মানে এই এরকম সিচুয়েশন যদি আসে কখনো, তখন মাথা সত্যি ঠিক রাখা যায় না। কিন্তু রাকেশের একটা বিশাল প্লাস পয়েন্ট, এইরকম সিচুয়েশনেও একদম টেনশন করে না, ও দৌড়ে দৌড়ে গেল। আমাকে তাই জন্য এক ফোঁটা মেজাজও দেখায়নি, জানি না কেন মেজাজ দেখায়নি, আমি হলে দেখাতাম। তোর ওরকমই হয়, তোমার তো কিছুই মনে থাকে না, আমি হলে দেখাতাম। অনেকটা টাইম রেস্ট নিয়ে নিয়েছি, প্রায় 7:30 অবধি রেস্ট নিয়েছি। 7:30 ঠিক না, 7:15 অবধি শুয়েছিলাম, 4:30-র সময়। অনেকটা টাইম রেস্ট নিয়ে রাকেশ বলল যে গোয়াতে নাকি রাতের দিকেই সবাই ঘুরতে বেরোয়। আমি এটা কোনোদিন কোনো জায়গায় শুনিনি। 8টার সময় আমরা বেরোবো, তার আগে ওরা সবার জন্য মানে সেম 4টে ছেলে সেম জামা কিনেছে। এই যে এই জামাগুলো, এই দেখো, এগুলো কিনেছে, খুব কমেই পেয়েছে এই জামাগুলো কিনেছে। ঝনকেরটা হয়ে গেছে একদমই ছোট, এখনও বুঝতে পারেনি ওর ছেলে বড় হয়ে গেছে, এখন সেটাই চেঞ্জ করে আনছি আমি আর রাকেশ বেরিয়ে। ঝনক ওর অদ্রিক দাদার ঘরেই আছে, ওখানে একটু খেলুক, আমরা তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এসে ঝনককে খাইয়ে নিয়ে আসল বেরোবো। আজকে 12টা-1টা অবধি ঘোরা হবে, সেই পুজোর মতো। দুপুরবেলা যেরকমই রোদ ছিল, মনে হচ্ছিলো যেন জ্বলিয়ে পুড়িয়ে দিচ্ছে। এই টাইমটাতে ঘুরতে যাওয়ার পক্ষে একদম আদর্শ টাইম। গোয়াতে লোকে রাত্রিবেলা কেন ঘোরে বুঝতে পারছি। ওয়েদারটা এত ভালো, কোনো গরম নেই। এই যে আমি চুলটা খুলে আছি, বাড়িতে থাকলে মানে আমাদের ওখানে থাকলে অস্থির লাগতে থাকে গরমে। এখানে ওয়েদারটা কেমন বলো তো, দিনের বেলা রোদ থাকলে গরম। আমরা যখন ভোরবেলা এসে পৌঁছলাম তখন ওয়েদারটা খুব ভালো লাগছিল। এখন রাত হয়ে গেছে, এখনও তাই, ওয়েদারটা দারুণ। তাড়াতাড়ি করে বেরোই, গিয়ে কিনে নিয়ে আসি।
এখানে একবার ঢুকলে এখান থেকে আর বেরোনো যায় না, এত ভালো ভালো এখানে সব আইটেমগুলো রাখা রয়েছে, স্টক প্রচুর স্টক। আর একটা কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তোমরা যদি কখনো কেউ গোয়ায় আসো, একদম যেটা সমুদ্রের দিকে যাচ্ছে যে রোডটা, সমুদ্রের সোজাসুজি যে রোডটা, ওই রোডটায় তোমরা গেলে কিন্তু বেশ খানিকটা দাম বেশি পাবে। তার আগে যে মোড়টা, এখানেও প্রচুর জামা কাপড়ের স্টল রয়েছে, এই প্রত্যেকটা জায়গাতে দেখলাম তুলনামূলক দামটা কম। ফাইনালি ঝনককে খাইয়ে দাইয়ে এবার আমরা বেরোচ্ছি। বেরোনোর জন্য আমরা একেবারে রেডি। তখন প্রায় 9টা বাজবে এইরকম। বেরিয়েই দেখলাম ঝমঝমিয়ে নেমে গেল বৃষ্টি। তাও আমাদের ভাগ্য ভালো, বৃষ্টিটা আমরা হোটেলের একতলায় আসার সাথে সাথেই নেমেছে। যদি রাস্তায় বেরিয়ে যাওয়ার পরে এই বৃষ্টি নামতো, তাহলে আমরা একেবারে স্নান করে যেতাম প্রত্যেকে। বৃষ্টি কমে যাওয়ার পর এই যে রাইডার রেডি, এদিকে রাইডার রেডি। এইখানে এসে আমরা রেন্টে স্কুটি নিয়ে নিয়েছি 2 দিনের জন্য। এই স্কুটি করেই আমরা ঘুরে বেড়াবো গোয়ার আনাচ কানাচ। তবে তার আগে ডিনারটা সেরে নিতে হবে তো। ঝনককে খাইয়ে নিয়ে এসেছি, কিন্তু আমাদের তো খাওয়া হয়নি। আর এই দুটো দেখো কেমন বাদরামি করছে, ওরা নাকি লাবু বুসাচ্ছে, কি বলবে বলো। এসে গেল আমাদের ডিনার ছিল রাইস, এগ কারি, চিকেন কারি, স্যালাড আর তার সাথে রায়তা। অল্প কটা আইটেম হলেও প্রত্যেকটা আইটেমের টেস্ট ছিল দারুণ। ও তার সাথে রুটিটাও ছিল। খাওয়া দাওয়া সেরেই আমরা বেরিয়ে গেছি স্কুটি নিয়ে। এইবারে আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। আজকের ব্যাপারটা না পুরো মনে হচ্ছে যেন আমরা আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি। পুজোর সময় ঠাকুর দেখতে যখন বেরিয়েছিলাম তখন ঠিক এইরকম রাত্রিবেলা করেই বেরোচ্ছিলাম। এখন বাজে 10:30। তাহলে বলছো কতটা রাতে বেরিয়েছি। ডিনারটা সেরে নিয়েছি, নিয়ে এবার বেরিয়েছি। স্কুটিতে আগে তেল ভরে নিতে হবে। তেল ভরে নিয়েই আমরা যাব আজকে ওয়াঘা বিচে। বিচটা না দারুণ, তোমাদের সাথে সব শেয়ার করছি, দাঁড়াও। রাত্রের বিচ এত কাছ থেকে এত সুন্দরভাবে কখনো দেখিনি। তারপরে আবার গোয়া। চলে এসছি আমরা বাঘা বিচে। বাঘা বিচের রাতের দৃশ্য কিন্তু বেশ সুন্দর, দেখতেই পারছো, চারদিক সুন্দরভাবে সেজে উঠেছে। এইখানে বসে বসে যতক্ষণ ইচ্ছে সমুদ্রের সাথে টাইম কাটাও, তাহলেই তো আসলে আসবে গোয়া ভাইবস। কিন্তু আমাদের হাতে অতটাই সময়ও ছিল না। আর আমরা যদি এখানে বসে থাকি, বাচ্চাগুলো আমাদেরকে খুব ডিস্টার্ব করবে। তাই জন্য আমরা এখানে আর বসিনি। আমরা কিছুক্ষণ চারিদিকটা ঘুরপাক খেলাম, কয়েকটা ফটো তুললাম, তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাব। আর এটার অবস্থা দেখো, হাতটা দেখো। রেডিয়াম চুড়ি কিনেছি, তো ভালো লাগলো দেখে। লাইট জ্বলছে হাতে। এই জন্য এই দুটো মিলে মারামারি শুরু করেছে, দেখো। ঝনক ওটা নেবে আর ওটা দেবে না। ছেলের আবদার কি আর ফেলা যায়, বাধ্য হয়ে ওকে দিলাম। দেখো আস্তে আস্তে সবই নিয়ে নেবে আমার থেকে। বাবাই আনন্দ হয়েছে? অনেকগুলো হবে না, মা পড়বে ওগুলো, আর এটা তোমার। ছেলেরা পড়ে না, ছেলেরা পড়ে না। শুরু হয়েছে। ঝনকের সাথে ওর মায়ের মারামারি বেঁধেছে এটা নিয়ে। ঝনক আস্তে আস্তে 5টার থেকে একটা নিয়েছিল, এবার 3টেই নিয়ে নিয়েছে। এবার ওর নজর কিন্তু বাকিগুলোর দিকেও। ওর মা রাগ করেছে আর ওর মাকে রাগ ভাঙাচ্ছে। ওই দেখো দিয়ে দিয়েছে। এই রেডিয়াম চুড়িগুলোর চক্কর চললো আমাদের বেশ কিছুক্ষণ। এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর আকাশটা একেবারে পরিষ্কার। কয়েক জায়গায় অল্প অল্প মেঘ, আর তার মাঝখানে সুন্দরভাবে চাঁদটা উঠেছে। কি অপরূপ সৌন্দর্য! আর দূরে ওই উত্তাল সমুদ্র। ওই সমুদ্রের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলে হোটেলে ফিরে যাওয়ার মন মোটেই হয় না। এই এত রাত্রিবেলা সমুদ্রকে কখনো এত কাছ থেকে দেখিনি। এখন কটা বাজে তোমাকে বলি, 11:30। এক্ষুনি 12টা বাজবে। ওপাশে তো একবারে উদুমভাবে নাচছে। আসলে এক একটা মানুষের আনন্দ উপভোগ করার ধরন এক এক রকম। আর যেহেতু এতটা রাতে এসেছি, তাই জন্য বিচে তুলনামূলক সকালের তুলনায় ভিড়টা কম। কিন্তু এই এত রাতেও যে এত ভিড় ভাবা যাচ্ছে না। দারুণ লাগছে রাত্রিবেলা এসে বিচে, গরমটা নেই একদমই। এদিকে এসে যেন রাত্রিবেলা এসেছি বলে বুঝতে পারছি আলোর রেখা ধরে এই বিচটা কত দূর পর্যন্ত বিস্তৃত, দেখতে পাচ্ছ?
এরপরে আমরা আরেকবার চলে গেছিলাম ক্যালাঙ্গুয়েট বিচে। রাত্রিবেলার ক্যালাঙ্গুয়েট বিচ কেমন দেখতে লাগে সেটা দেখতেই। এই বিচটা তুলনামূলক একটু ফাঁকা। দিনের বেলা কিন্তু এই বিচেই ওরা সবাই স্নান করেছিল। চলো আজকে এই উত্তাল সমুদ্র দেখতে দেখতেই তোমাদেরকে গুড নাইট জানাই। দারুণ লাগছিল এইখানে দাঁড়িয়ে থাকতে, মনে হচ্ছিল সারাটা রাতই দাঁড়িয়ে থাকি, কিন্তু সেই উপায় তো নেই। এবার হোটেলে ফিরতে হবে আর ঘুমিয়েও পড়তে হবে, নাহলে কালকে ঘুরবো কী করে। চলো আজকে তাহলে ভিডিওটা এইখানেই শেষ করি, কালকে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করব। গুড নাইট।